নমস্কার। একাদশ শ্রেণীর সেমিস্টার ওয়ানের যে সমস্ত বিষয়গুলি আছে সেই নিয়ে আমাদের চতুর্থ পর্বের ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের এই ভিডিওতে আমরা অনুবাদ সাহিত্য থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নোত্তরগুলো আসার সম্ভাবনা আছে সেগুলি নিয়ে আলোচনা করব এবং প্রয়োজন বোধে সেগুলোর ব্যাখ্যাও তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকের কাছে একটাই কথা বলার যে প্রশ্নগুলো তোমরা খাতার মধ্যে লিখে নিও এবং মুখস্থ করে যদি এখন থেকে ঠিকঠাক প্র্যাকটিস করতে পারো তাহলে এই অনুবাদ সাহিত্য থেকে যা কিছু প্রশ্ন আসুক না কেন তোমরা তার সঠিক এবং নির্ভরযোগ্য উত্তর করে আসতে পারবে। ভিডিও শুরু করার আগে প্রত্যেকের কাছে একটাই অনুরোধ, যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং অবশ্যই ভিডিও সম্পর্কিত যে কোনো ধরনের সাজেশন তোমরা কিন্তু কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানিও। তো চলো অনুবাদ সাহিত্য নিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। অনুবাদ সাহিত্য থেকে প্রথমে যে প্রশ্নটি আমি রেখেছি সম্ভাব্য এবং গুরুত্বপূর্ণ প্রশ্নের তালিকায়, সেটি হচ্ছে বাংলা ভাষায় ভাগবত অনুবাদ কে করেছিলেন? উত্তর হচ্ছে মালাধর বসু। মালাধর বসুর ভাগবত কি নামে অনুবাদ হয়েছিল? উত্তর হচ্ছে শ্রীকৃষ্ণ বিজয়। তৃতীয় প্রশ্ন, মালাধর বসুর উপাধি কি ছিল? উত্তর হচ্ছে গুণরাজ খাঁ। মালাধর বসুকে গুণরাজ খাঁ উপাধিটি কে দিয়েছিলেন? উত্তর হচ্ছে রুকনুদ্দিন বরবক শাহ। মালাধর বসুকে যে গুণরাজ খাঁ উপাধিটি দেওয়া হয় এটির কি কারণে উপাধিটি দেওয়া হয়? উত্তরটি হচ্ছে শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি রচনা করার জন্য। পরের প্রশ্ন, চট্টগ্রামের শাসনকর্তা পরাগল খাঁয়ের পুত্রের নাম কি? এখান থেকে তোমরা দুটো প্রশ্ন পেয়ে গেলে। একটি হচ্ছে চট্টগ্রামের শাসনকর্তার নাম কি, মানে এই অনুবাদ সাহিত্য যখন রচিত হয়েছিল সেই সময়ে তো শাসনকর্তার নাম হচ্ছে পরাগল খাঁ এবং তার পুত্রের নাম হচ্ছে ছুটি খাঁ। পরের প্রশ্ন, বাংলা ভাষায় রামায়ণের প্রথম অনুবাদ কে করেন? উত্তর হচ্ছে কৃত্তিবাস ওঝা। এই প্রসঙ্গে বলে রাখি, কৃত্তিবাস ওঝার প্রকৃত যে পদবী সেই পদবীটি ছিল উপাধ্যায়। পরবর্তীকালে তিনি কৃত্তিবাস ওঝা এই নামে পরিচিত হন। এই প্রসঙ্গে তোমাদের আরও একটা প্রশ্ন এখানে বলে রাখা প্রয়োজন, সেটি হচ্ছে যে বাংলা ভাষায় রামায়ণের প্রথম অনুবাদ তো করলেন কৃত্তিবাস ওঝা, সংস্কৃত রামায়ণ লিখেছিলেন কে? উত্তর হচ্ছে মহর্ষি বাল্মীকি। আমাদের পরের প্রশ্ন, যে প্রশ্নটি রাখা হয়েছে, কৃত্তিবাস ওঝা কবে জন্মগ্রহণ করেন? উত্তর হচ্ছে আনুমানিক 1399 খ্রিস্টাব্দে। কৃত্তিবাসের জন্ম সম্পর্কে একটি প্রচলিত কথা আছে, যদিও এটা অনুমান নির্ভর, কারণ সঠিকভাবে জন্মসাল কেউই বলতে পারেননি। তো তার জন্মসাল সম্পর্কিত সাল বা জন্মসন সম্পর্কিত যে শ্লোক বা যে কবিতার লাইনটি প্রচলিত আছে সেটি হচ্ছে, আদিত্যবাদ শ্রীপঞ্চমী পূর্ণ মাঘ মাস তথিমধ্যে জন্ম লইলাম কৃত্তিবাস। বাংলা সাহিত্য গবেষক যারা আছেন তারা এইখান থেকেই মোটামুটি অনুমান করে নেন যে 1399 খ্রিস্টাব্দের কিছু কাছাকাছি সময়ে তার জন্ম হয়। আমাদের পরের প্রশ্ন, কৃত্তিবাস ওঝা কোথায় জন্মগ্রহণ করেছিলেন? উত্তর হচ্ছে নদিয়া জেলার ফুলিয়া গ্রামে। কৃত্তিবাসী রামায়ণ প্রথম কোথা থেকে মুদ্রিত হয়েছিল? উত্তর হচ্ছে শ্রীরামপুর মিশন থেকে। কৃত্তিবাসের অনুদিত রামায়ণ কি নামে পরিচিত ছিল? বইটির তিনি নাম দিয়েছিলেন শ্রীরাম পাঁচালী, কারণ আমরা জানি যে রামায়ণ হচ্ছে মূলত রামচন্দ্রের উপরেই যে কাহিনী, রামচন্দ্র, সীতাদেবী, লক্ষণ, রাবণ এনাদের উপরেই তৈরি হয়েছে রামায়ণের মূল গল্প, তো সেই জন্য তিনি এর নাম দিয়েছেন শ্রীরাম পাঁচালী। শ্রীরামপুর খ্রিস্টান ধর্মযাজক দ্বারা প্রথম কোন গ্রন্থটিকে মুদ্রিত করে? শ্রীরামপুরের যারা খ্রিস্টান ধর্মযাজক, যারা শ্রীরামপুর মিশন তৈরি করেছিলেন, শ্রীরামপুর প্রেস তৈরি করেছিলেন, তারা প্রথম যে বইটি মুদ্রিত করেন সেটি হচ্ছে কৃত্তিবাসী রামায়ণ। শ্রীরামপুর মিশনের প্রেস থেকে এটি প্রথম মুদ্রিত বই। কৃত্তিবাসী রামায়ণ প্রথম মুদ্রিত হয় কত সালে? 1802-3 খ্রিস্টাব্দ এই সময়কালের মধ্যে। কৃত্তিবাস ওঝা কোন রাজার সভা অলঙ্কৃত করেছিলেন, মানে কোন রাজার সভার সভাকবি ছিলেন? সেটি হচ্ছে তাহিরপুরের রাজা কংস নারায়ণ, তার সভা তিনি অলঙ্কৃত করেছিলেন, তার সভার তিনি সভাকবি ছিলেন। কৃত্তিবাস কখন তার কাব্য রচনা করেছিলেন? উত্তর হচ্ছে পঞ্চদশ শতকের দ্বিতীয়ার্ধে। কৃত্তিবাসী রামায়ণের রচনার বিশেষ বিশেষত্ব কি? কাব্যটির বিশেষ বিশেষত্ব হচ্ছে যে এটি পাঁচালীর ঢঙে রচিত। পাঁচালীর ঢং মানে হচ্ছে তখনকার দিন এগুলো সুর করে করে পড়া হতো। আমাদের প্রত্যেকের বাড়িতে, মানে বিশেষ করে হিন্দুদের বাড়িতে, হিন্দু ধর্ম মানে যারা বিশ্বাসী আর কি, তাদের বাড়িতে সত্যনারায়ণের যে পুজো হয়, সত্যনারায়ণ পুজোতে যে পাঁচালী পড়া হয়, যে সুরে পড়া হয়
কৃত্তিবাসী রামায়ণ কিন্তু সেই ঢঙে বা সেই সুরের আকারে পাঁচালীর রীতিতেই কিন্তু লেখা। পরের প্রশ্ন, চৈতন্য পরবর্তী যুগের কোন রামায়ণটি উল্লেখযোগ্য? উত্তর হচ্ছে অদ্ভুত আচার্যের রামায়ণ। অদ্ভুত আচার্যের রামায়ণ বইটি কে লিখেছিলেন? লেখকের নাম হচ্ছে নিত্যানন্দ আচার্য। শ্রীরাম পাঁচালী নামে কৃত্তিবাস ওঝা ছাড়াও আর অন্য কে এই একই নামে বই লিখেছিলেন? উত্তর হচ্ছে মাধব কন্দলি। পরের প্রশ্ন, সপ্তদশ শতাব্দীর একজন রামায়ণ অনুবাদকের নাম লেখো। উত্তরটি হচ্ছে চন্দ্রাবতী। চন্দ্রাবতী হচ্ছেন একমাত্র মহিলা কবি যিনি রামায়ণের অনুবাদ করেছিলেন। আমাদের পরের প্রশ্ন হচ্ছে, অষ্টাদশ শতকের একজন রামায়ণ অনুবাদকের নাম লেখো। উত্তরটি হচ্ছে কবিচন্দ্র শঙ্কর চক্রবর্তী। পরের প্রশ্ন, বাংলায় মহাভারত রচনা শুরু হয় কখন? মহর্ষি ব্যাসদেব বা বেদব্যাস যেটাই বলি না কেন, তিনি এই মহাভারত লিখেছিলেন, মূল যে মহাভারত। তো এইখানে বলে রাখি তথ্য দেওয়ার কারণে, ওনার নাম ব্যাসদেব হয়েছিল কেন বা বেদব্যাস কেন হয়েছিল? ব্যাস শব্দের মানে হচ্ছে বিস্তার করা। তো যেহেতু তিনি বেদকে বিস্তার করেছিলেন, বেদের অর্থটাকে তিনি বিস্তার করেছিলেন, বিস্তৃতভাবে তার যে ব্যাখ্যা সেটা তিনি দিয়েছিলেন, সেই জন্যই তাকে ব্যাসদেব বা বেদব্যাস যে নামে ডাকি না কেন সেটা বলা হয়। তো বাংলায় মহাভারত রচনা শুরু হয় কখন? উত্তর হচ্ছে আনুমানিক 16 শতাব্দীতে। কবীন্দ্র উপাধিটি ব্যবহার করতেন কোন কবি? উত্তর হচ্ছে পরমেশ্বর দাস। পাণ্ডব বিজয় পাঁচালী এই বইটি কে লিখেছেন? পরমেশ্বর দাস। পাণ্ডব বিজয় বইটি কবে রচিত হয়? উত্তর হচ্ছে 16 শতাব্দীতে। কোন কবির লেখা মহাভারত পরাগলি মহাভারত নামে পরিচিত? উত্তর হচ্ছে পরমেশ্বর দাসের। মূলত মহাভারতের কাহিনী অবলম্বনে তিনি এই বই লিখেছিলেন। ছুটি খায়ের নির্দেশে বাংলা ভাষায় মহাভারতের অনুবাদ করেছিলেন কে? উত্তরটি হচ্ছে শ্রীকর নন্দী। শ্রীকর নন্দী মূলত কোন মহাভারত অনুবাদ করেছিলেন? উত্তর হচ্ছে জৈমিনী রচিত যে মহাভারত, জৈমিনী মহাভারত, সেটি তিনি অনুবাদ করেছিলেন। শ্রীকর নন্দী জৈমিনী মহাভারতের কোন অংশটি অনুবাদ করেছিলেন? পুরো মহাভারতটা তিনি অনুবাদ করেননি। অশ্বমেধ পর্ব যেটি ছিল জৈমিনী মহাভারতে, যেটি অশ্বমেধ পর্ব, অশ্বমেধ পর্বটি তিনি অনুবাদ করেছিলেন। পরের প্রশ্ন, ষোড়শ এবং অষ্টাদশ শতাব্দীর একজন করে মহাভারত অনুবাদকের নাম লেখো। ষোড়শ শতকের একজন মহাভারত অনুবাদক হচ্ছেন শ্রীকর নন্দী এবং অষ্টাদশ শতকের একজন মহাভারত রচনাকার হচ্ছেন রাজা দুর্লভ সিংহ। পরের প্রশ্ন, কাশিরাম দাস কোন শতাব্দীতে কাব্য রচনা করেছিলেন? উত্তর হচ্ছে সপ্তদশ শতাব্দীতে। বাংলা ভাষায় মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদকের নাম কি? উত্তর হচ্ছে কাশিরাম দাস, যেটাকে আমরা কাশিদাসী মহাভারত হিসাবে জানি। এটার অন্য একটা নাম আছে, সেটা আমাদের পরের প্রশ্নতে আমরা আলোচনা করছি। কাশিরাম দাসের পিতার নাম কি? উত্তর হচ্ছে কমলাকান্ত দাস। কাশিরাম দাস কোথায় জন্মগ্রহণ করেছিলেন? বর্ধমান জেলার কাটোয়া অঞ্চলের সিঙ্গি গ্রামে। কার সম্পাদনায় কাশিরাম দাসের মহাভারত মুদ্রিত হয়? উত্তর হচ্ছে জয়গোপাল তর্কালঙ্কার। পরের প্রশ্ন, কাশিরাম দাসের মহাভারত কি নামে পরিচিত? উত্তরটি হচ্ছে ভারত পাঁচালী। কাশিদাসী মহাভারত কবে কোথা থেকে মুদ্রিত হয়েছিল? এটি হচ্ছে 1836 খ্রিস্টাব্দে শ্রীরামপুর মিশনের যে প্রেস ছিল সেই শ্রীরামপুর মিশন প্রেস থেকে। কাশিরাম দাস মূল মহাভারতের কতগুলি অংশ অনুবাদ করেছিলেন? 4টি পর্ব। কাশিরাম দাস মহাভারতের কোন পর্বের সম্পূর্ণ অনুবাদ করতে পারেননি? সেটি হচ্ছে বিরাট পর্ব। আদি, বন, সভা এবং বিরাট, এই 4টি পর্বের তিনি অনুবাদ করেছিলেন, যার মধ্যে বিরাট পর্বটি পুরোপুরি তিনি অনুবাদ করতে পারেননি। সংস্কৃত ভাষায় রচিত শ্রীমদ্ ভাগবত সাধারণভাবে কি নামে পরিচিত? উত্তরটি হচ্ছে সাধারণভাবে এটি ভাগবত নামে পরিচিত। সংস্কৃত ভাগবত পুরাণ অনুসারে বাংলায় প্রথম কাব্য রচনা করেন কে? এই উত্তরটি হচ্ছে মালাধর বসু, যেটা আমরা প্রথমে আলোচনা করেছি। শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি তিনি যে লিখেছিলেন, এটি মূলত সংস্কৃত ভাগবত পুরাণ অনুসারেই লিখেছিলেন। যদিও তিনি ভাগবতের পুরোটা অনুবাদ করেননি, শ্রীকৃষ্ণ বিজয় কাব্য ভাগবতের 2টি বিশেষ পর্ব বা 2টি বিশেষ খণ্ডকে অনুবাদ করেন, সেটা আমি পরের প্রশ্নে আলোচনা করব। পরের প্রশ্ন হচ্ছে সংস্কৃত, আচ্ছা এটা তো হলো, শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি রচিত হয় কবে? উত্তর হচ্ছে 1473 থেকে 1480 খ্রিস্টাব্দ সময়, এই সময়কালের মধ্যে। মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি আসলে কিসের অনুবাদ? এই উত্তরটি হচ্ছে ভাগবতের 10ম এবং একাদশ স্কন্ধের অনুবাদ, মানে ভাগবতের যে 10ম পর্ব এবং একাদশ পর্ব যে আছে তারই এটি অনুবাদ, এখানে স্কন্ধ নাম দেওয়া হয়েছে। চৈতন্যদেব কোন গ্রন্থটি পাঠ করেছিলেন এবং সেটি তিনি মানে এই তথ্যটি কিভাবে জানা যায়? চৈতন্যদেব যে গ্রন্থটি পাঠ করেছিলেন সেটি হচ্ছে শ্রীকৃষ্ণ বিজয়, এবং এটি চৈতন্য চরিতামৃতম যে গ্রন্থ আছে সেই গ্রন্থ পাঠ করে এই তথ্যটি পাওয়া যায়। চৈতন্য মঙ্গল এই গ্রন্থটি রচনা কে করেন? জয়ানন্দ।
এইখানে চৈতন্য দেব সম্পর্কিত বা চৈতন্য জীবনী সম্পর্কিত কিছু প্রশ্ন এখানে রাখা হয়েছে, মাত্র কয়েকটি প্রশ্ন, সেগুলো এই প্রসঙ্গে আমি আলোচনা করে দিচ্ছি। পরের প্রশ্ন, ষোড়শ, সপ্তদশ এবং অষ্টাদশ শতাব্দীর একজন করে ভাগবত অনুবাদকের নাম লেখো। ষোড়শ শতকের ভাগবত অনুবাদক হচ্ছেন গোবিন্দ আচার্য, সপ্তদশ শতকের ভাগবত অনুবাদক হচ্ছেন শ্রীকৃষ্ণ কিঙ্কর এবং অষ্টাদশ শতকের ভাগবত অনুবাদক হচ্ছেন ভক্তরাম দাস। আমাদের আজকের আলোচনার শেষ প্রশ্ন, বলরাম দাস রচিত ভাগবতের অনুবাদ কি নামে পরিচিত বা অনুবাদ কর্মটির কি নাম? উত্তর হচ্ছে কৃষ্ণ লীলামৃত। মাত্র এই কটি প্রশ্ন যদি তোমরা ঠিকঠাকভাবে প্র্যাকটিস করতে পারো তাহলে আশা রাখি অনুবাদ সাহিত্য থেকে যা কিছু প্রশ্ন আসুক না কেন তার তোমরা সঠিক উত্তর করে আসতে পারবে। এ প্রসঙ্গে আরও একটা কথা বলার আছে, যেটি হচ্ছে যে তথ্য সংক্রান্ত কারণে যদি আরও কিছু প্রশ্ন দেওয়ার থাকে, অ্যাড করার থাকে, তাহলে সেটা আমরা পরে আরও ভিডিও দিয়ে চেষ্টা করব দেওয়ার। আপাতত এই কটা ঠিকঠাকভাবে প্র্যাকটিস করো। ভিডিওটি কেমন লাগলো লিখে অবশ্যই জানিও। ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, এবং এই ধরনের ভিডিও যাতে আমি এই চ্যানেলের মাধ্যমে তোমাদের কাছে নিয়ে আসতে পারি সেই জন্য সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির সাথে থেকো, চ্যানেলটির পাশে থেকো। চতুর্থ পর্বের আলোচনা এখানে শেষ করলাম।